ব্লগ রাইটিং পরীক্ষার জন্য একদম নতুন একটা টপিক, তাই না? এটা নিয়ে কি একটু টেনশন হচ্ছে? আচ্ছা, কোনো চিন্তা নেই। আজকে আমরা একসাথে ব্লগ লেখার সব রহস্য জেনে নেব, বিশেষ করে এইচএস পরীক্ষার জন্য ঠিক যেভাবে লিখতে হবে সেটাই ধাপে ধাপে বুঝে নেব, একদম সহজ করে। চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। প্রথমে আমরা বুঝব ব্লগ জিনিসটা আসলে কি, তারপর দেখব পরীক্ষার খাতার এর ফরম্যাট কেমন হবে, এরপর জানব একটা পারফেক্ট ব্লগ লেখার 5 স্টেপ ফর্মুলা, একটা উদাহরণ দিয়ে পুরোটা বুঝে নেব, আর সবশেষে আলোচনা করব কিছু কমন ভুল নিয়ে যেগুলো এড়িয়ে চলতেই হবে। তো প্রথমেই আসা যাক মূল কথায়। কোনো কিছু লেখার আগে সেটা কি তা বোঝাটা খুব জরুরি। ব্লগ জিনিসটার বেসিক কনসেপ্টটা যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে দেখবেন লেখাটা এমনিতেই সহজ হয়ে গেছে। এটা খুবই স্বাভাবিক যে এই নতুন রাইটিং ফরম্যাট নিয়ে অনেকের মনেই একটু দ্বিধা বা ভয় কাজ করছে। মনে হতে পারে, আরে এটা আবার কি জিনিস। কিন্তু বিশ্বাস করুন, আজকের আলোচনার পর এই সব কনফিউশন একদম দূর হয়ে যাবে। এটা আসলে খুবই মজার একটা লেখার ধরন। তাহলে ব্লগ জিনিসটা আসলে কি? দেখুন, ব্লগ শব্দটা এসেছে দুটো শব্দ জুড়ে, ওয়েব আর লগ। ওয়েব মানে তো ইন্টারনেট, আর লগ মানে হলো কোনো কিছুর রেকর্ড বা ডায়েরি। সোজা কথায় ব্লগ হলো একটা অনলাইন ডায়েরি বা তথ্যের প্ল্যাটফর্ম, যেখানে একজন লেখক তার ভাবনা, অভিজ্ঞতা বা কোনো তথ্য সবার সাথে শেয়ার করেন। সাধারণত একটা ব্লগের কয়েকটা বিশেষত্ব থাকে, যেমন এখানে নিয়মিত নতুন লেখা পোস্ট করা হয়, সবচেয়ে নতুন লেখাটা সবার আগে দেখা যায়, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো পাঠকরা কমেন্ট করে আলোচনায় অংশ নিতে পারে। লেখার ধরনটা খুব ইনফর্মাল হতে পারে, আবার ফর্মালও হতে পারে। এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে, যেটা নিয়েই যত কনফিউশন, পরীক্ষার ফরম্যাট। মানে আমরা ইন্টারনেটে যা দেখি আর পরীক্ষার খাতায় যা লিখতে হবে, তার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? চলুন এই ভুল ধারণাটা আজকেই ভেঙে ফেলা যাক। অনেকে ইন্টারনেটে ব্লগের ডিজাইন, মানে বিভিন্ন বাটন, সাইডবার দেখে ভাবেন পরীক্ষার খাতাতেও বুঝি ওরকম কিছু আঁকতে হবে। একদমই না। বোর্ড ওই ডিজাইন দেখতে চায় না। বোর্ড দেখতে চায় একটা সুন্দর গোছানো লেখা, যার একটা টাইটেল থাকবে, একটা ভূমিকা, মূল অংশ আর একটা উপসংহার থাকবে। লেখাটাই আসল, ডিজাইন নয়। সুতরাং মূল কথাটা মাথায় গেঁথে নিতে হবে, ওই সব জটিল বক্স আঁকার কোনোই দরকার নেই। আসল ফোকাসটা থাকবে লেখার স্ট্রাকচারের উপর। পরীক্ষক দেখবেন চিন্তাভাবনাগুলো কতটা গুছিয়ে লেখা হয়েছে। লেখাটাই হিরো, বাইরের বক্সটা নয়। চলুন এবার জেনে নেওয়া যাক সেই ম্যাজিক ফর্মুলাটা, যেটা মাথায় রাখলে যে কোনো টপিকের ওপর দারুণ একটা ব্লগ লিখে ফেলা সম্ভব। মাত্র 5টা সহজ স্টেপ, আর তাতেই কেল্লাফাতে। এই হলো সেই 5টা ধাপ। প্রথমে একটা ক্যাচি টাইটেল, তারপর একটা ইন্ট্রোডাকশন যা পাঠককে টানবে, এরপর আসবে লেখার মূল অংশ, তারপর একটা সুন্দর উপসংহার, আর সব শেষে, যেটা ব্লগের জন্য খুবই জরুরি, একটা কল টু অ্যাকশন বা সিটিএ। আচ্ছা, তাহলে প্রথম দুটো ধাপ নিয়ে একটু বিস্তারিত বলি। শিরোনাম বা টাইটেলটা হতে হবে এমন যা দেখেই লেখাটা পড়তে ইচ্ছে করে, আর ভূমিকা মানে ইন্ট্রোডাকশনটা শুরু করতে হবে একটা হুক দিয়ে। হুক মানে বড়শি, যা দিয়ে পাঠককে আটকে ফেলা যায়। এটা হতে পারে একটা প্রশ্ন বা কোনো অবাক করা তথ্য। এরপর আসছে ব্লগের হার্ট, মানে মূল অংশ। এখানে কিন্তু একটানা বড় বড় প্যারাগ্রাফ লেখা যাবে না। লেখাটাকে ছোট ছোট প্যারাগ্রাফে আর কয়েকটা সাবহেডিংয়ে ভাগ করে নিতে হবে। দরকার হলে বুলেট পয়েন্ট ব্যবহার করুন। এতে লেখাটা দেখতেও সুন্দর লাগে আর পড়তেও খুব সুবিধা হয়। আর সবশেষে আসছে ফিনিশিং টাচ। উপসংহারে পুরো লেখার মূল কথাটা সংক্ষেপে বলে দিতে হবে। আর তারপর আসবে সেই কল টু অ্যাকশন বা সিটিএ, যেটা কিন্তু মাস্ট, মানে এটা লিখতেই হবে। এখানেই পাঠকদের বলা হয় কমেন্ট করতে বা তাদের মতামত জানাতে। এটা ছাড়া ব্লগটা অসম্পূর্ণ। শুধু নিয়মকানুন শুনলে তো হবে না, তাই না? চলুন এবার একটা আসল উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা হাতে কলমে দেখে নিই। তাহলেই দেখবেন বিষয়টা কতটা সহজ। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়েছি, জলবায়ু পরিবর্তন এবং আমাদের দায়িত্ব। চলুন দেখি এই 5 ধাপের ফর্মুলা ব্যবহার করে এই বিষয়ে কিভাবে একটা ব্লগ লেখা যায়। দেখুন, ইন্ট্রোডাকশনটা শুরুই হয়েছে কি দারুণ একটা প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটা দেখলেই কিন্তু একটু থামতে ইচ্ছে করে, নিজের মনেই উত্তরটা খুঁজতে ইচ্ছে করে। এটাই হলো একটা পারফেক্ট হুকের কাজ, যা পাঠককে লেখার গভীরে টেনে নিয়ে যায়। এবার দেখুন,
মূল অংশটা কিভাবে সাজানো হয়েছে। প্রথম সাবহেডিং হল জলবায়ু পরিবর্তনের কারণ, আর তার নিচে পয়েন্ট করে কারণগুলো দেওয়া হয়েছে। বড় একটা প্যারাগ্রাফের বদলে এভাবে বুলেট পয়েন্টে দিলে তথ্যগুলো এক নজরেই পরিষ্কার বোঝা যায়। ঠিক একইভাবে পরের অংশেও একটা সাবহেডিং দেওয়া হয়েছে, আমাদের দায়িত্ব। এখানেও পয়েন্ট করে বলা হয়েছে যে আমাদের কি কি করা উচিত। দেখুন লেখাটা কতটা সহজ আর গোছানো লাগছে। উপসংহারটা দেখুন, খুব ছোট্ট কিন্তু বেশ জোরালো। একটা পজিটিভ নোট দিয়ে পুরো লেখার মূল কথাটা এক লাইনে বলে দেওয়া হলো। এটা পাঠককে একটা আশার বার্তা দেয়। আর এই যে একেবারে শেষে সেই বাধ্যতামূলক জিনিসটা, কল টু অ্যাকশন। একটা প্রশ্ন করে পাঠকদের আলোচনায় যোগ দিতে বলা হচ্ছে, তাদের মতামত জানাতে উৎসাহিত করা হচ্ছে। ব্যাস, আমাদের ব্লগ এখানেই সম্পূর্ণ। আচ্ছা, ভালো লেখার নিয়ম তো আমরা জানলাম, এবার চলুন দেখি কোন ভুলগুলো করলে পরীক্ষায় নম্বর কাটা যেতে পারে। এগুলো এড়িয়ে চলতে পারলে কিন্তু ফুল মার্কস পাওয়া অনেক সহজ হয়ে যাবে। এই ভুলগুলো কিন্তু একদম করা চলবে না। যেমন ধরুন, টাইটেল দিতেই ভুলে যাওয়া, বা একটানা বড় প্যারাগ্রাফ লেখা। সাবহেডিং বা বুলেট পয়েন্ট ব্যবহার না করাটাও একটা বড় ভুল। আর সবচেয়ে বড় ভুল হল বাধ্যতামূলক কল টু অ্যাকশন বা সিটিএ বাদ দেওয়া। আর হ্যাঁ, ওই ওয়েবসাইটের ছবি আঁকার চেষ্টা তো একদমই করবেন না। এই পুরো আলোচনার পর আশা করা যায় ব্লগ রাইটিং নিয়ে আর কোনো ভয় বা দ্বিধা নেই। এই সহজ ফরম্যাট আর নিয়মগুলো মেনে চললে পরীক্ষার্থীরা এখন আত্মবিশ্বাসের সাথে ব্লগ লিখতে পারবে এবং পুরো নম্বরও পেতে পারবে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য। এই সহজ আর কার্যকরী ফর্মুলাটা শেখার পর এখন কোন টপিকটা নিয়ে ব্লগ লিখতে সবচেয়ে বেশি ইচ্ছে করছে? একটা ভালো কাঠামো জানা থাকলে যে কোনো ভাবনায় সুন্দর রূপ পায়। পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।